মহামারীকালেও মেগা প্রকল্পগুলোয় বেড়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। করোনায় মুঠোফোন ইন্টারনেটের ব্যবহার বাড়লেও বাজেটে কমেনি কর্পোরেট কর। মোবাইলে টাকা পাঠাতেও বাড়বে খরচ। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা না বাড়িয়েই এনবিআর এর ওপর রাজস্ব আদায়ের ভার। অর্থনীতিতে গতি না ফিরলে গত বছরের মতোই পিছিয়ে থাকার শঙ্কা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। সংক্রমণ আছে রক্তে, জানালেন মির্জা ফখরুল। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মহামারীকালে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণকারী মেগা প্রকল্পগুলো। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দ্রুত এগিয়ে যাওয়া প্রকল্পগুলোতে বড় অঙ্ক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেটে। ঘোর ক্রান্তিকালেও উন্নয়ন দর্শন বাস্তবায়নে বরাদ্দ খরচে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অতিমারি করোনায় ধুঁকতে থাকা দিনগুলোতে বড় হিসেব যখন টিকে থাকা, ভ্যাকসিন বন্দোবস্ত, চিকিৎসার সুব্যবস্থা সহ আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও থমকে যায়নি দেশের চিত্র পাল্টে দেয়া মেগা প্রকল্পগুলো। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বপ্নের পদ্মা সেতুতেও বরাদ্দ বেড়েছে গেল বছরের তুলনায়। বরাদ্দ বেড়েছে কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পেও। যোগাযোগ অবকাঠামোর নতুন সক্ষমতা গড়তে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত ডুয়েল গেজ রেল সংযোগ প্রকল্পটিও সুদৃষ্টি পেয়েছে সরকারের। যমুনা নদীতে রেল সেতু নির্মাণও বরাদ্দ পেয়েছে গতবারের চেয়ে বেশি। জোর দেয়া হয়েছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প মাতারবাড়িতেও। এছাড়া মেট্রো রেল প্রকল্পে ৪,৮০০ কোটি টাকার পাশাপাশি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পেও বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। প্রকল্পকে পূর্ণ অবয়ব দিতে বরাদ্দ দেয়া হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষঙ্গিক কাজেও। করোনা চ্যালেঞ্জ মাথায় নিয়েও ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার বিষয়ে উচ্চকণ্ঠ বাস্তবায়নকারী কর্মকর্তারা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা জানালেন, গাফিলতির সুযোগ নেই স্পর্শকাতর এসব স্থাপনায়। মেজর অ্যাক্টিভিটিসগুলি এই বছরই হবে। 16 সেপ্টেম্বর প্রথম ইউনিট রিয়েক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা হবে। কোভিড পরিস্থিতিতে কোনোদিনই আমাদের কাজ বন্ধ থাকেনি। বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিন 25,000 থেকে 26,000 জনবল কাজ করছে মাঠে। নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই, কারণ এই ধরনের প্রকল্প মনিটরিং এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে। নিকট অতীতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা প্রধানমন্ত্রীর সাবেক এই মুখ্য সচিব মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করে বরাদ্দ ব্যয় করাই হতে হবে মূল লক্ষ্য। যারা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন তারা টাইম লাইন মেনটেন করে স্বচ্ছতার সাথে নিবিড়ভাবে কাজটি পরিবীক্ষণ করবেন। আমাদেরকে প্রতি মুহূর্তকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য করোনাকেও মোকাবেলা করতে হবে, উন্নয়ন অগ্রযাত্রাকেও সামনে রাখতে হবে। মেগা প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়ন করা গেলে সক্ষমতার পাশাপাশি দেশ প্রবৃদ্ধি অর্জনেও এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতেও কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রস্তাবিত বাজেটে টেলিকম সেবায় কমানো হয়নি সম্পূরক শুল্ক কিংবা সিম ট্যাক্স। সুখবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও। শিল্প খাতে কর্পোরেট ব্যবহার কমানোর প্রস্তাব করা হলেও বিবেচনায় নেওয়া হয়নি মুঠোফোন অপারেটরদের। খরচ বাড়ছে মুঠোফোনের টাকা লেনদেনের ক্ষেত্রেও। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলছেন খাত সংশ্লিষ্টরা। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মুঠোফোন কিংবা ইন্টারনেটে। ফলে 2021-22 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়।
তবে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের উত্থাপিত বাজেটে মুঠোফোন সেবায় নির্ধারিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক 15%-এ কোনো হেরফের হয়নি। কমানো হয়নি 200 টাকা সিম ট্যাক্সও। ফলে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডেটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিতই থাকছে। সম্পূর্ণ প্রত্যাহার না করা গেলেও যাতে 5% কমানো হয় সেটি আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই বাজেটে সেই সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের বিষয়টি আমরা লক্ষ্য করলাম না। এটি অত্যন্ত দুঃখজনক। কর্পোরেট করকে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে আসছে মুঠোফোন সেবাদাতারা। তবে উত্থাপিত বাজেটে পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটরদের ক্ষেত্রে নির্ধারিত 40% এবং পাবলিকলি ট্রেডেড নয় এমন অপারেটরদের 45% কর্পোরেট কর হার অপরিবর্তিতই রয়েছে। এতে হতাশ মুঠোফোন অপারেটররা। ন্যূনতম কর্পোরেট কর এটা আমাদের অনেক দিনের দাবি। আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে অযাচিত একটা কর, এটাকে যাতে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়, আমরা এই আশাটা এখনো করছি। যে কোনো পণ্যের উপর সর্বোচ্চ 15% ভ্যাট দিতে হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি, এই সেবায় এখনও 98 লাখ গ্রাহককে সর্বোচ্চ 20% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আমলে নেওয়া হয়নি বিষয়টি। প্রান্তিক পর্যায়ের গ্রাহক কিন্তু এখনো 15 থেকে 20% ভ্যাট দিচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এনবিআর এর প্রতি যেটা অনুরোধ ছিল, এই 5% ভ্যাটটাকে প্রত্যেকটা লেয়ারে সমভাবে বন্টন করে দেওয়া যেতে পারে বলে আমাদের একটা ধারণা ছিল। খরচ বাড়ছে মুঠোফোনে টাকা লেনদেনে। পাবলিকলি ট্রেডেড MFS প্রতিষ্ঠানের কর্পোরেট কর 32.5% থেকে বাড়িয়ে 40% প্রস্তাব করা হয়েছে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 37%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা না বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আগামী অর্থবছরের জন্য 3,30,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের ভার দিয়ে বাজেট প্রস্তাব করেছে সরকার। এতে লক্ষ্যমাত্রা পূরণে বরাবরের মতো ভ্যাটকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিষ্ঠানটি অনেক পিছিয়ে ছিল। এ কারণে অর্থনীতিতে গতি না ফিরলে করোনাকালে এবারও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। হাজেরা শিউলির রিপোর্ট। বাজেটের আকার বাড়ার সঙ্গে প্রতি বছরই বাড়ে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা। করোনার কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক ধারা বজায় থাকলেও কমেনি এনবিআর এর আদায়ের লক্ষ্যমাত্রা। 3,01,000 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল পর্যন্ত চলতি অর্থ বছরের 10 মাসে সংস্থাটি 1,03,470 কোটি টাকা কম আদায় করেছে। এরপরেও আগামী অর্থ বছরে 3,89,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরকে 84 ভাগ রাজস্ব যোগানের দায়িত্ব দেওয়া হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 3,30,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে স্থানীয় সরকার যদিও করের আওতা বৃদ্ধি, অনলাইনে রাজস্ব আদায় এবং অর্থপাচার রোধে নানা পদক্ষেপের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাবিত লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রার সমান হলেও আয়ের সব সুযোগ নিম্নমুখী থাকায় তা অর্জন সম্ভব নয় বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। যে অর্থনীতির থেকেই রেভিনিউ আর্নড হবে, সেই অর্থনীতি সচল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এনবিআর এর কাছে টার্গেট দিয়ে তো রেভিনিউ তো আর্নড হবে না। বেসরকারি বিনিয়োগ হতে হবে, কর্মসৃজনমূলক প্রকল্প আসতে হবে। প্রস্তাবিত বাজেটে নেই বাড়তি করের চাপ। এছাড়া বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কমানো হয়েছে কর্পোরেট কর হারও। তবে রাজস্ব আয় বাড়াতে অনলাইন ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন ও এনবিআর এর সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। এনবিআর ডিজিটাল সিস্টেমে চালু করা, কর জালের আওতা বৃদ্ধি করা, কর ফাঁকি রোধ করা এবং এনবিআর এর নিজের ভিতরে প্রাতিষ্ঠানিক যে সমস্ত দুর্বলতা রয়েছে সেগুলো থেকে যদি বেরিয়ে আসতো তাহলে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহায়ক হতো। প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকি বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ এবং বকেয়া ভ্যাটের ওপর সুদহার কমানো হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের করের চাপ কমাতে টার্নওভার কর কমিয়ে 0.25% করা হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী ও ব্যবসা বান্ধব উল্লেখ করে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অন্যদিকে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স। গতকাল বিকেলে আলাদা সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় সংগঠন দুটি। বাজেটের আকার
অবাস্তব নয়। দেশের অর্থনীতির পরিকাঠামো বৃদ্ধির সাথে সাথে বাজেটের আকারও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তবে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন, যথাযথ মনিটরিং, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। অতিরিক্ত রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো, অনাদায়ী কর আদায়, জেলা শহরের রাজস্ব আদায় বাড়ানো, স্বচ্ছতা ও কর প্রদান প্রক্রিয়া অটোমেশন প্রয়োজন। বেসরকারি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিদ্যমান করদাতাদের উপর নতুন করে করের বোঝা আরোপ না করে রাজস্ব আয় বাড়াতে হবে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বর্তমান সংকটকালে সময়োপযোগী বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ। বাজেট উত্থাপনের পর সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়ন বান্ধব জীবন জীবিকার নিশ্চয়তা দিয়ে দেশের সকল মানুষের জন্যই এ বাজেট ঘোষণা করা হয়েছে। এটি জনবান্ধব, উন্নয়ন বান্ধব একটা বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। মহামারীতে কাজ হারানো বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের বাস্তবায়ন প্রতিফলিত হয়নি এবারের বাজেটে। গতকাল বিকেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরকম একটি দুঃসময়ে যেখানে মানুষ দুঃসহ জীবনযাপন করছে, গতানুগতিক বাজেট দিয়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের প্রতি অবিচার করেছে। স্বাস্থ্য খাতে আপনি সবচেয়ে বেশি ব্যয় করতে হবে, শিক্ষা খাতে ব্যয় করতে হবে যদি আগামী দিনের অর্থনীতির কথা আপনি চিন্তা করেন। আওয়ামী লীগ যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে স্বজনতুষ্ট, গোষ্ঠীতুষ্ট করার জন্য যে মডেল সৃষ্টি করেছে, এই মডেল থেকে বেরিয়ে এসে ইকোনমিকে রিসেট করতে হবে। করোনা মহামারীতে অনেকেই হারিয়েছেন কাজ, বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য, কমেছে আয়। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা খাতে। বাড়ানো হয়েছে বরাদ্দ। খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি খাতেও। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ১.৫ বছর ধরে পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। এতে ছন্দহীন অর্থনীতির চাপে স্থবির ব্যবসা বাণিজ্য, কাজ হারিয়ে চরম বিপর্যয়ে লাখ লাখ মানুষ। দেশে ফিরতে বাধ্য হয়েছেন কয়েক লাখ প্রবাসী। নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ২.৫ কোটির বেশি মানুষ। সামাজিক নিরাপত্তা বলয়। এই অবস্থায় আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা খাতে। এ খাতে ১,০৭,১৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থ বছরের চেয়ে ১১,৫৮৩ কোটি টাকা বেশি। ৪ লক্ষ জন নতুন ভাতাভোগী যুক্ত করে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২২ লক্ষ জনে বৃদ্ধি করা হবে। বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা আগামী ২০২১-২০২২ অর্থ বছরে ১২,০০০ টাকা হতে ২০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হবে। জিডিপিতে কৃষির সরাসরি অবদান কমে গেলেও দেশের মোট শ্রমশক্তির ৪২% বেশি নিয়োজিত এই খাতে। তাই তো চলতি অর্থ বছরের চেয়ে ১,৯৩১ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য কৃষি খাতে ৩১,৯১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ নিশ্চিতকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যয় কৌশলের উপরই নির্ভর করবে অর্থ বরাদ্দের সুফল। যেটি করা দরকার, এদের যে তালিকা সেটির স্বচ্ছতায় সবাই যাতে দেখতে পারে, অন্তত তার চেয়ে বেশি দরিদ্র লোকজন পেয়েছে। আমি আশা করি যে কৃষি গবেষণা খাতেও আরো বেশি পরিমাণে বরাদ্দ দেওয়া হবে, কারণ এই গবেষণার ফল কিন্তু আমরা অনেক বেশি পেয়েছি আমরা আমাদের এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবারের বাজেটে কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ রাখা হয়েছে ১০,০৯৯ কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে ঋণের বিপরীতে সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ৬৮,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের ১১%। অর্থনীতি বিশ্লেষকদের মতে সুদ পরিশোধে এই পরিমাণ বরাদ্দ বাংলাদেশের জন্য আশঙ্কাজনক।
এক্ষেত্রে কম সুদে ঋণ পাওয়া যায় এমন উৎস থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2021-22 অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন এই দুই খাত মিলিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে 6,03,681 কোটি টাকা। আয়ের উৎস হিসেবে রয়েছে বিভিন্ন খাতের কর আদায় ছাড়াও বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ প্রাপ্তির লক্ষ্যমাত্রা। দীর্ঘমেয়াদী প্রায় 35% ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্য রয়েছে মোট বাজেটের 18.8% ও বৈদেশিক ঋণের লক্ষ্য রয়েছে 16.2%। আর ঋণের বিপরীতে সুদ পরিশোধে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে মোট 11%, যা প্রায় 68,000 কোটি টাকার মতো। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছে সুদ পরিশোধের এ পরিমাণ। আমাদের যে রাজস্ব, প্রাক্কলিত রাজস্ব বা বাস্তবোচিত যে রাজস্ব আহরিত হচ্ছে, আমরা কখনোই যেন সুদের জন্যে এই আয়ের 15%-এর বেশি ব্যয় না করি। করোনা পরিস্থিতিতে আয়ের উৎস সীমিত হয়ে পড়ায় বাজেটে ঘাটতি বাড়ছে। যদিও সরকারের মেগা প্রকল্প সহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় ব্যয় অব্যাহত রয়েছে। এক্ষেত্রে সরকারকে স্বল্প সুদে ঋণ প্রাপ্তির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ডোমেস্টিক এবং এক্সটার্নাল দুটো সোর্স থেকেই ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখছি যে অনেক উন্নয়ন সহযোগী কিন্তু এখন এই বাজেটারি সাপোর্ট কিন্তু আসলে দিচ্ছে, যেহেতু করোনাকালীন পরিস্থিতি, সেখানে কিন্তু সুদের হার কিন্তু খুবই কম থাকে, সরকারের ব্যয়ও কিন্তু কম হবে। তো আমি আশা করি যে সরকার এই এক্সটার্নাল খাতকেই বেশি প্রায়োরিটি দিবে, যেখানে সরকারের ব্যয় কম হয় এবং কম সুদে যে অর্থটা সরবরাহ করা যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে অনুদান সহ মোট ঘাটতি 2,14,191 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ খাত হিসেবে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকেই সরকারের ঋণের লক্ষ্য রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্বার্থে বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সহ নতুন নতুন শিল্প অবকাঠামো নির্মাণের তাগিদ দিয়েছেন তারা। ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের আমদানি রপ্তানির প্রধান দ্বার, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার এ অঞ্চলে কর্ণফুলী টার্নেল, বে টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, যা চট্টগ্রামকে শুধু রিজনাল কানেক্টিভিটি হিসেবে নয়, প্রতিষ্ঠা করবে দক্ষিণ এশিয়া তথা আন্তর্জাতিক কানেক্টিভিটি হিসেবেও। চলমান এসব প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দের দাবি এখানকার ব্যবসায়ী নেতাদের। যে অনগোয়িং প্রজেক্টগুলি আছে, বঙ্গবন্ধু শিল্পনগর, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত হাইওয়ে, এইগুলি যেন অন টাইম শেষ হয়। এগুলি অন টাইম শেষ হলে তাহলে অর্থনীতিতে একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে। উত্থাপিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানকে ছাড় দেওয়াকে স্বাগত জানিয়ে নতুন শিল্প কারখানা গড়তে অবকাঠামো নির্মাণের বিশেষ নজরদারির প্রস্তাব শিল্প মালিকদের। ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করার জন্য শিল্প কারখানা তৈরির সাথে সাথে যেন বিদ্যুৎ, গ্যাস অবকাঠামোগুলো আরো বেশি সমৃদ্ধ করা উচিত। কন্টেনারগুলো আসার পর মানে ওই পর্যাপ্ত জায়গার অভাবে এগুলা আনস্টাফিং করা যাচ্ছে না। এগুলোর জন্য আমরা আরএনজি সেক্টর থেকে চাই যত সহসাত এগুলার মানে আনস্টাফিং করার ব্যবস্থা করা হোক। এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে আয়ের একটি অংশ এ অঞ্চলের উন্নয়নে থোক বরাদ্দের দাবি চট্টগ্রাম ব্যবসায়ী মহলের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দলটির মহাসচিব বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন, তার রক্তে সংক্রমণ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হলেও ফুসফুসের সংক্রমণ সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 6 মাস লাগতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনা পরবর্তী জটিলতা ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত 3 মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। পুরো 1 মাস সেখানেই কেটেছে তার। এর মাঝে সংক্রমণ থেকে তার ফুসফুসে পানি জমে গেলে তা নিয়ে তৈরি হয় সংকট। জমে থাকা পানি সরিয়ে সেই যাত্রায় পরিত্রাণ মিললেও হঠাৎ গত সপ্তাহে জ্বর আসে বেগম জিয়ার। এরপর চলতি সপ্তাহে সিসিইউজনিত কারণে বেগম জিয়ার রক্তে সংক্রমণ ঘটলে দ্রুত তার সমাধানের চেষ্টা চালায় চিকিৎসকরা। সে সংক্রমণ যেন আর না বাড়ে সে কারণে শারীরিক অবস্থার উন্নতি না ঘটলেও ঠিক 1 মাস পর সিসিইউ থেকে বৃহস্পতিবার নেওয়া হয় কেবিনে। সিসিইউ জনিত একটা ইনফেকশন ইতিমধ্যে তার হয়ে গিয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা করে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। এখন তারা মনে করছে সিসিইউটার বেশি থাকলে আবার তার ইনফেকশন হতে পারে। এই জন্য তারা কেবিনে নিয়ে আসছে উইথ ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস অফ সিসিইউ। আরো বলাই যাবে না তাকে, সে
হি ইজ টোটালি ভালনারেবল, তার ইনফেকশন ছিল রক্তে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে কেবিনে নেওয়া হলেও তার ফুসফুসের সংক্রমণ কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হতে পারে আরও প্রায় 6 মাস। চিকিৎসা চলতেছে, ভালো জ্বর ছিল মাঝখানে, এটা কমে আসছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু পোস্ট কোভিডে যে ফুসফুস সংক্রমণ হয় এটা অনেক সময় 6 মাসও লাগে। যেটা দেখা যাচ্ছে কোভিডের ক্ষেত্রে যে লাংসের যে ড্যামেজটা হয় এটা 3 থেকে 6 মাস সময় লাগে। গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর 27 মে তাকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী কয়েকটি জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে মারা গেছেন আরও 9 জন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেরই 5 জন। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার একদিনে 53% ঠেকেছে। এ অবস্থায় শনিবার থেকে 1 সপ্তাহের জন্য জেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহী মেডিকেলে একদিনে আরও 9 জন করোনায় মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2 জন এবং নওগাঁ ও পাবনার 1 জন করে। একদিনে নমুনা পরীক্ষায় 264 জনের মধ্যে 98 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 40%। হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে 224 জন। রোগী নিয়ে আসলে আমাদের চাপে আমরা অবশ্যই হিমশিম খাচ্ছি, কারণ এখানে রোগী যেগুলো আসছে সেগুলোকে অক্সিজেন স্যাচুরেশন খুবই কম, অক্সিজেন লাগতেছে, যার ফলে সার্বক্ষণিক তাদের মনিটর করতে হচ্ছে। সাতক্ষীরায় ভয়াবহভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শনিবার থেকে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত 24 ঘন্টায় 93 জনের করোনা পরীক্ষা করে 50 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা শনাক্তের হার 53%। 295 জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 52 জন করোনা পজিটিভ। জেলা থেকে দূরপাল্লার কোনো বাদ যাবে না। আন্তঃজেলা উপজেলা বাস চলাচল, বাস, মিনি বাস, সকল ধরনের সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, সকল ধরনের পরিবহন, গণপরিবহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এদিকে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 1 সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। বর্তমানে জেলায় 63 জন করোনা রোগী এবং উপসর্গ নিয়ে 110 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলায় সংক্রমণের হার প্রায় 39%। যেহেতু নওগাঁতে করোনা পরিস্থিতি খারাপ, তো সেটা যেন আর খারাপ না হয় সেজন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তা আছে, অন্যান্য দপ্তরের সহায়তা আছে, আমরা সেটা করার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে 7 জুন পর্যন্ত 2 সপ্তাহের বিশেষ লকডাউন চলছে। সদর হাসপাতালে ভর্তি আছেন 20 জন রোগী। এখানে কোনো আইসিইউ ব্যবস্থা নেই। উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে 24 ঘন্টায় 161 জনের নমুনা পরীক্ষায় 35 জন পজিটিভ হয়েছেন। সংক্রমণের হার প্রায় 26%। প্রতিনিয়ত যেভাবে করোনা বাড়ছে, আসলে এটা প্রতিকার কিভাবে পাবো আমরা বুঝতে পারছি না। যশোরের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। গতকালের 240 জনের নমুনা পরীক্ষার মধ্যে 60 জন করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার 25%। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 33 জন, ঠাকুরগাঁওয়ে 17 জন, নাটোরে 14 জন এবং জামালপুরে 13 জন শনাক্ত হয়েছেন। সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন 7 কলেজের হল খুলে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। করোনার দোহাই দিয়ে না পিছিয়ে প্রয়োজনে টেক হোম পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবি করে এসব প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। মহামারী করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজের আবাসিক হল না খুলেই সশরীরে পরীক্ষা নেওয়ার তারিখও ঘোষণা করা হয়। প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে স্বাস্থ্যবিধি মেনে হল খোলার দাবিতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। আগামী 6 জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ঘোষণা করতে হবে এবং এটা একটা কার্যকর রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের চাকরির ব্যবস্থাটা অনিশ্চিত এবং আমরা সামনে কি করতে পারবো, আদৌ কিছু করতে পারবো কিনা, বা পাশ করে কত বছর লাগবে আমাদের বের হতে, সেটাই তো মানে পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। বর্তমান অবস্থান থেকে আরো কঠোর দিকে অগ্রসর হব এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা 6 তারিখের পরেই আপনাদের জানিয়ে দিব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে হল খুলে দিয়ে নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কোনো অবস্থায় যেন আর পরীক্ষার তারিখ না পেছানোর দাবি তাদের। ঢাকায় এসে বাসা নিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষাগুলো দেওয়ার মতো পরিবেশ নেই, যেহেতু নেই এবং হল খোলার প্রক্রিয়াটাও যেহেতু দীর্ঘমেয়াদী হচ্ছে, আমরা চাচ্ছি পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষাগুলো হতে হবে এবং সেটা হবে টেক হোম পদ্ধতিতে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত তারিখেই
পরীক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে এবং অবিলম্বে শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে হবে। শিক্ষাবর্ষ অনুযায়ী ধাপে ধাপে শিক্ষার্থীদের হলে রেখে পরীক্ষা নেওয়ার পর আবার অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি তোলেন তারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2019 সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো 20 জুন থেকে সশরীরে নিতে পারবে বিভাগগুলো। গতকাল সকালে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অংশগ্রহণে ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে 2020 সালের পরীক্ষাগুলো 4 জুলাই থেকে শুরু করতে পারবে প্রত্যেক বিভাগ, তবে খুলবে না বিশ্ববিদ্যালয়ের হল। 20 জুন থেকে 2019-এর অসমাপ্ত পরীক্ষাটা শুরু হবে। পরীক্ষার তারিখ এটা বিভাগীয় একাডেমিক কমিটি তারা দিবে, কিন্তু আমরা এখন হলে না থেকে তাদের ব্যক্তিগত পর্যায়ে তারা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। পঞ্চগড়ে এ দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল দুপুরে নগরীর চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ 3 দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। একই দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর সেই উপলক্ষে এসে তিনি আমাদের বাসায় আসেন এবং আমরা সবাই মিলে আন্দোলন বাংলাদেশের কর্তৃক আয়োজিত প্রত্যেকটা জায়গায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। যে আপনি এই ডেনমার্কের ভিসার জন্য ভিএফএস কার্যালয় ও দূতাবাস খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন ডেনমার্কের শিক্ষা ভিসা প্রার্থীরা। গতকাল সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি শিক্ষা ভিসাকে জরুরি সেবার আওতায় এনে ডেনমার্কের দূতাবাসের কার্যক্রম পুনরায় চালুর অনুরোধ জানান তারা। ডেনমার্ক দূতাবাস থেকে প্রসেসিংয়ের জন্য শিক্ষার্থীদের ফাইল গ্রহণ না করায় এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। খাগড়াছড়ির পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে তোলা হয়েছে জাপানি আম মিয়াজাকি বা সূর্য ডিমের। পাহাড়ের আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় এই আমের ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে সূর্য ডিম বা মিয়াজাকি রেড ম্যাঙ্গো নামে পরিচিত। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে দামি আম, প্রতিটির গড় ওজন প্রায় 700 গ্রামের মতো। বিশ্ববাজারে প্রতি কেজির দাম প্রায় $70 বা 6000 টাকা। প্রচলিত আমের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হবে বলে মনে করছেন কৃষি গবেষকরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথমত দেখে বোঝার কোনো উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি গাছ। 3 বছর পর এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা হ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন। এরপর দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। পাহাড়ের মাটি এ ধরনের আম চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি। এটা জাপানে এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। যারা কনজিউমার আছে ওনারা কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনারা কালেকশন করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ান সংগ্রহ করে আমরা মাতৃগাছ সৃজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।
অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। আন্তর্জাতিক মানের একটি আম, তো সুতরাং এটি বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্দুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে 40টির মতো গাছে ফল ধরেছে এবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ ফলের আড়ত মৌসুমি ফলে ভরে গেছে। এখানে আম, কাঁঠাল, আনারস, কলাসহ নানা সুমিষ্ট ফল পাইকারি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ ভালো, তাই দামেও সস্তা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। এই যেন ফলের রাজ্য। মধু মাসে হরেক রকমের ফলের মমগ্রান পুরো এলাকা জুড়ে। মৌসুমি ফলের সয়লাভ মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ ফলের হাট। চলছে ধুম বেচা কেনা। ট্রাক থেকে নামছে ফল, সাথে সাথেই পছন্দের লট কিনে নিচ্ছেন পাইকার। বিষমুক্ত ফল বাগান থেকে সরাসরি আসায় এই হাটের কদর বেশি। ভালো নামবাড়ি আমগুলা, হিমসাগর, খিসাবাগ, ওইসব আমগুলা 50, 40, 45 টাকা বিক্রি হচ্ছে। বাজারে চাহিদাও আছে, কাঁঠালও খুব প্রচুর আছে। রাজশাহী থেকে আসছে লক্ষণভোগ আম, এটা 20 থেকে 25 টাকা বিক্রি। এটা আমাদের গাড়ি খরচ, এটা লেবার দিয়ে ফুরাই যাচ্ছে। এটা কিছুই থাকবে না এটা বেচলে, দামে বেচলে। এখন বাজারে পর্যাপ্ত মৌসুমি ফল। করোনাকালে নিজেকে সুস্থ রাখতে মৌসুমি ফল সকলেরই খাওয়া দরকার। এতে ফল চাষিরাও লাভবান হবেন। আমরা সারা মৌসুম ব্যাপী যেন ফলগুলো খাই, এতে কি হবে, একদিকে যেমন আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে, পাশাপাশি এই উৎপাদনের সাথে জড়িত যে কৃষক পর্যায়ে আছে সেই কৃষকগণগুলো কিন্তু আর্থিকভাবে কি হবে, উপকৃত হবে। মুন্সিগঞ্জের এই হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মৌসুমি ফল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সরবরাহ বেশি হওয়ায় রাজশাহীর মাছের পাইকারি বাজারে কমেছে চাষের মাছের দাম। চড়া দাম ছোট মাছের। বাইরের পাইকারদের উপস্থিতি বেশি থাকায় জমে উঠেছে মাছ বাজার। রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর নওদাপাড়া মাছের বাজার। তাজা মাছের জনপ্রিয় এ বাজারে রুই, কাতলা, মৃগেল, পাঙাশ সহ নানা মাছের সরবরাহ। হাকডাক আর ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট বাজার। তানোর, দুর্গাপুর, গোদাগাড়ী উপজেলাগুলোর পুকুর থেকে আসা এসব মাছের সরবরাহ বেশি হওয়ায় প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। তবে নদীর মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের ছোট মাছের দাম। মাছের বাজার খুব ভালো, দামও ভালো, সুন্দর। আগে রুইগুলো যেগুলো 250 টাকা বেচতাম এখন 230 টাকা, কাতল বেচতাম 300 টাকা, 320 টাকা, ওটা হয়ে গেছে 280 টাকা। আর দূরপাল্লার চলাচলে শিথিলতা আসায় মাছের আড়তগুলোই বেড়েছে বিভিন্ন জেলার পাইকারদের উপস্থিতি। তাতে মাছ যাচ্ছে ঢাকা, সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এখানে লোকাল বাজারের মাছগুলো আসে দুর্গাপুর, পাইলা, 24 নগর, কাকন। জাপানি, সিলভার, বিকেট, রুই, কাতলা 1200-1300 কেজি করে মাছ কিনি আপনার গাইবান্ধা বাটায়। যে মাছগুলো, এই মাছগুলো যাত্রাবাড়ি, আব্দুল্লাপুর, চৌরাস্তা, সিলেটের বিভিন্ন অঞ্চলে যায়। দামে কম হলেও বেচাকেনা বাড়ায় খানিকটা স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের। পাইকারও অনেক বেশি আজকে বাজারটাও চাঙ্গা। যদি এরকম বাজার থাকে তাহলে হয়তো ব্যবসায়ীরা কিছু লাভবান হবে। নওদাপাড়ার পাইকার বাজারে প্রতিদিন মাছ বেচাকেনা হয় 35 থেকে 40 লাখ টাকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। ছুটির দিনে জমে উঠেছে ইলিশের হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, দেশসেরা ভোরের এই ইলিশের হাটে কিন্তু আজকে প্রচুর ক্রেতা এবং ভোর থেকে যে ক্রেতাদের আগমন সেটি কিন্তু আজকে ছিল একেবারে ব্যতিক্রম। আপনারা জানেন যে এই যে পর্যটন যে হাব ঘিরে গেছে পুরো পদ্মা সেতু আশেপাশে এলাকায় ঘিরে, সেখানে প্রচুর হোটেল হয়েছে। এখানকার জেলে এবং যারা আড়তদার তারা বলছিলেন যে এত কিনে নিয়েছে তারা আজকে যে ভোরেই ইলিশের দাম বেড়ে গেছে। যে ইলিশ গতকাল ছিল সর্বোচ্চ 1200 টাকা কেজি, সেটি কিন্তু আজকে 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে কেজি প্রতি 600 টাকা বেড়ে গেছে। এবং এত ইলিশ কেনার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে যেসব আড়তদাররা এসছেন, শৌখিন ক্রেতারা এসছেন, তারা কিন্তু ইলিশ না পেয়ে ফিরে যাচ্ছেন। এবং এই হাট জুড়ে কিন্তু আমরা দেখছি ইলিশের আকাল, এবং তারা বলছেন যে এমনটি কিন্তু অন্যান্য শুক্রবারে হয়নি। এই শুক্রবারে ঘটনাটি অনেক বেশি ব্যতিক্রম তাদের কাছে মনে হয়েছে। এবং
আপনারা জানেন যে বর্ষাকে ঘিরে পদ্মায় কিন্তু পানি অনেক বাড়তে শুরু করেছে এবং এই পানি বাড়ার কারণে কিন্তু ইলিশও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে এবং জেলেরা বলছেন যে দিন যত যাচ্ছে ইলিশও ধরা পড়ছে বেশি, কিন্তু এত ইলিশ ধরার পরেও কিন্তু তারা যোগান দিয়ে কুলোতে পারছে না এবং এইখানকার যে এই মাওয়া মৎস্য প্রায় অর্ধ শতাব্দীর এই হাটে কিন্তু পুরো এই পদ্মা অববাহিকায় যেসব মাছ পাওয়া যায় বিশেষ করে ইলিশ মাছ সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং শত শত জেলেরা কিন্তু এই পদ্মার পাড়ে তারা নৌকা রেখে সেই মাছগুলো নিয়ে আসেন এই ঘাটে এবং জেলেরা বলছেন যে মাছের যেই উৎপাদন বা যে মাছ ধরছেন তার যে চাহিদাই আরো বেড়ে যাচ্ছে, সে কারণে কিন্তু দাম বাড়তি আছে এবং এখানকার যে পদ্মা সেতু ঘিরে যে অভয় আরণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে পদ্মা নদীকে এবং এই প্রায় 18 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে যেই তাদের অভয়ারণ্যের কথা বলা হয়েছে, যেটা বলছেন যে এইটা যথাযথভাবে বাস্তবায়ন হয় তাহলে এই পদ্মায় ইলিশের উৎপাদন আরো বেড়ে যাবে এবং তারা বলছিলেন যে এই 30শে জুন যে ঝাটকা নিধন নিষিদ্ধ করা হয়েছে ছোট ইলিশ, সেই দিকে যথাযথ বাস্তবায়ন হলে ইলিশের উৎপাদন আরো বাড়বে, কিন্তু সেটি কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। তারা বলছেন যে কারেন্ট জালের কারণে কিন্তু প্রচুর ঝাটকা ধরা পড়ছে এবং ঝাটকা নিধন যে অভিযান সেটি কিন্তু ঢিলে ঢালা মনে হচ্ছে তাদের কাছে এবং এখানে যে কারেন্ট জাল ফ্যাক্টরিগুলো আছে আপনারা জানেন যে দেশের সবচেয়ে মানে কি প্রায় সব কারেন্ট জাল ফ্যাক্টরি মুক্তারপুর এবং আশপাশের এলাকাগুলোতে সেখানে কিন্তু মাঝে মাঝে অভিযান হচ্ছে, অনেক কারেন্ট জাল ফ্যাক্টরিকে জরিমানা করা হচ্ছে, জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সেই কারেন্ট জাল উৎপাদন বন্ধ হয়নি এবং সে কারণে কিন্তু ইলিশ মাছ অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সরকার নানা রকম তৎপরতা চালাচ্ছেন এবং মা ইলিশ রক্ষার জন্য যে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করছেন, এই যে কারেন্ট জাল ফ্যাক্টরি সেটি কেন বন্ধ হচ্ছে না সে প্রশ্ন কিন্তু জেলেদের আছে এবং এখানকার জেলেরা বলছেন যে এত বড় যে আড়তটি সেই আড়তে যে এত ইলিশের সরবরাহ হয়, কিন্তু এখানে যে তাদের আধুনিকায়নের ব্যবস্থা যে এই ঘাট থেকে মাছ নিয়ে আসা এবং যারা ক্রেতা আছেন আড়তদার আছেন তারা বলছেন একটা সরু সড়ক দিয়ে এই আড়তে প্রবেশ করতে হচ্ছে এবং সেখানে প্রায়শই যানজট লেগে যায়, কারণ আপনারা জানেন যে 4 থেকে 5 হাজার লোকের কর্মসংস্থান আছে ইলিশের হাটটিকে ঘিরে এবং সেখানে প্রচুর লোকের সমাগম হয়, সেখানে বরফ থেকে শুরু করে নানা রকম কংক্রিট থেকে শুরু করে মাছ কাটার লোক থেকে শুরু করে প্রচুর লোক আসা যাওয়া করে এবং এখানে অনেক ভ্যান আসে, পিক আপ আসে এবং অনেকে যারা ক্রেতারা আছেন তারা গাড়ি নিয়ে আসেন, কিন্তু সেগুলো পার্কিং করে রাখা অথবা এই ঘাট পর্যন্ত নিয়ে আসা সেখানে কিন্তু একটা বড় যানজটের সৃষ্টি হয়ে যায়। কিন্তু তারা বলছেন যে এই যে পদ্মা সেতু এবং এই পদ্মা সেতুর পাদদেশে যে এই হাটটি রয়েছে এই হাটটিকে আধুনিকায়ন অনেক জরুরি। এছাড়াও কিন্তু এখানকার যে পয় নিষ্কাশন ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা, টয়লেট ব্যবস্থা, সেগুলো নিয়ে কিন্তু অসন্তোষ রয়েছে এখানকার যারা হাট সংশ্লিষ্ট আছেন তাদের এবং তারা বলছিলেন যে এখানকার যে 29টি আড়ত রয়েছে এই 29টি আড়তকে ঘিরে কিন্তু এই কোথাও মাঠে আবার 2 শতাধিক ক্রেতা রয়েছেন যারা সেই আড়ত থেকে এই পাইকারি মাছগুলো কিনে এখানে পসরা সাজিয়ে বসেন, তারা আবার বাড়তি দামে বিক্রি করেন। আবার এখানে যে কয়েক হাজার পাইকার আছেন যে পাইকাররা এখানে এসে এই মাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে ইলিশ মাছকে বরফে করে দিতে হচ্ছে, কারণ এই মাছগুলোকে বরফে মধ্যে না রাখলে সেগুলো কিন্তু মান নিয়ে প্রশ্ন হতে পারে। সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আধুনিক অনেক চ্যালেঞ্জ রয়েছে। তো এই যে মুন্সিগঞ্জের যে মা মৎস্য আড়ত যেটি ইলিশের হাট, সেই হাটের এই ছিল সর্বশেষ জাফর। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে সেখানকার আজকের দিনের মাছ বেচা কেনার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরবরাহ বাড়ায় নাটোরের বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। এবছর অনাবৃষ্টির কারণে সবজির ক্ষতি হলেও বর্তমান বাজার দরে লাভবান কৃষক। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। নাটোরের স্টেশন বাজারে জেলা শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজার। এতে সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, দামও কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে।
প্রায় ৮ মাস ধরে অনাবৃষ্টির কারণে এবছর গ্রীষ্মকালীন সবজির ফলন বাধাগ্রস্ত হয়। তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত ভালো হওয়ায় সেই ক্ষতি কাটিয়ে উঠছেন কৃষকরা। বেগুন তো নিয়ে আসছিলাম, কিন্তু বেগুনও তো এই খরার জন্য এবারে পোকাটা একটু বেশি, এই জন্য আজকে 18 টাকা কেজি বেচলাম। বৃষ্টি কুমড়া খরার কারণে যেহেতু আগে ফল ঝরে গেছে, এখন বৃষ্টির কারণে কিছু আছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে বলে জানান আড়তদাররা। মালের আমদানিটা একটু বেশি হতে প্রত্যেকটা মাল গত সপ্তাহের চেয়ে কিছু কম দামে বিক্রি হচ্ছে। গ্যাসের যে বাজার 12-13 টাকা বেচে আমার পোষায় না, খরচা বেশি, খরার মধ্যে শেষ লাগে, সার লাগে। চলতি বছর নাটোর জেলায় 4585 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। আর কৃষি বিভাগ বলছে প্রায় 80,000 মেট্রিক টন সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। ধানের ভরা এ মৌসুমে নওগাঁর মোকামে বেড়ে গেছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দর বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীদের দুষছেন মিলারদের। আর মিলাররা বলছেন ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ায় দাম বেড়েছে। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুফিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুফিয়ার মতো অনেকেই হিসাব মেলাতে পারছেন না সংসারের। গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ করেই চালের দাম প্রকারভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের, আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে বেচাকেনা। আর এজন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে, ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি, তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে, বেচা কিনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতাদের। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়াইছে। আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 60 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। সময় সংবাদ, নওগাঁ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে 21,000 গাছের চারা রোপণ করল জেলা প্রশাসন। গতকাল সকালে নগরীর নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তিনি জানান, প্রাথমিক পর্যায়ে 21,000 বৃক্ষরোপণ হলেও পর্যায়ক্রমে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানগুলোতে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে। মানিকগঞ্জ সদরের বারোবাউর বৃহৎ ফলের আড়তে ভোর থেকে জমে উঠেছে আম, লিচু সহ মৌসুমি ফলের বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফলের আড়তে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ। জাফর, তো মানিকগঞ্জ আসলে সদরের এই ঢাকার মহাসড়কের পাশের এইটা আড়তটি কিন্তু এখন ফলের জন্য জমজমাট। অর্থাৎ আমি ভোর থেকে রয়েছি, ভোর থেকে দেখছি যে আম, লিচু এবং যে আনারস যে রয়েছে তা কিন্তু ভরপুরই রয়েছে। তবে লিচুর পরিমাণটা খুবই কম রয়েছে এবং কি লিচু সেক্ষেত্রে কিন্তু খুব কম আসছে রাতের দিকে। সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে যে বেচাকেনাটা হচ্ছে সেটা সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে আমের। আর লিচু আসা মাত্রই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, আর লিচুর দামও কিন্তু চড়া রয়েছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে বেচাকেনাটা হচ্ছে এই পাইকারি যে দরটি রয়েছে সেই দরটি বলবো আমি এখন, সেটা হচ্ছে হিমসাগর যে আমটি রয়েছে সেই হিমসাগর আমটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, লকটা বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা, ল্যাংড়া বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, বোম্বাই গুটি যে আমটি রয়েছে সেই আমটি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা।
জেলার যে বিভিন্ন ধরনের যে আম রয়েছে সেইটা আমগুলোই কিন্তু সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু জেলার আম এখানে বিক্রি হচ্ছে 18 থেকে 22 টাকা কেজি। তবে সেটা বিভিন্ন ধরনের আম রয়েছে। যদি বলি আনারস, এখানে কিন্তু যে জলডুবি জাতের যে আনারস রয়েছে সেই আনারসে বিক্রি হচ্ছে আসলে প্রতি শ হিসাবে বিক্রি হচ্ছে, এখানে হাজার হিসাবে বিক্রি হচ্ছে। আমি শ হিসাবে বলছি 1800 থেকে 2000 টাকা শ বিক্রি হচ্ছে, মানে প্রতিটা হচ্ছে 18 থেকে 20 টাকা করে। আর হচ্ছে যদি বলি আমরুপালির সংখ্যাটা নতুন এসেছে। আমরুপালি আমটা আসলে সবচেয়ে বেশি দাম রয়েছে এবং কি সেই ক্ষেত্রে এইটা আমটি কিন্তু খুব কম সংখ্যক এবং দাম বেশি রয়েছে। সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে এই বাজারে 60 থেকে 70 টাকা করে এই আমগুলো বিক্রি হচ্ছে। লিচু যেটা আসলে একদম শেষ মুহূর্ত চলছে এবং কি সেই ক্ষেত্রে কিন্তু আশা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 350 টাকা শ হিসাবে বিক্রি হচ্ছে। কোনো প্রকার ভেদে সেটা হচ্ছে 340 টাকাও যাচ্ছে। কিন্তু এখানকার যারা ব্যাপারী রয়েছে পাইকার, তাদের সাথে আমি কথা বলেছি। পাইকাররা বলছে আসলে এই লিচু যে দিনাজপুরের লিচু এখন বেশি পাওয়া যাচ্ছে, এই দিনাজপুরের লিচু এই জায়গাতে আসতেই তাদের কিন্তু আসলে 35 টাকা যে 350 টাকা করে বিক্রি করছে শ হিসাবে, তার থেকে কিন্তু বেশি তাদের পড়েই যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু লিচুর তারা কম এই বাজারে এনেছে, তবে সেই ক্ষেত্রে আনা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। অন্যদিকে যদি বলি যে এই আড়তটিতে আসলে সবচেয়ে বেশি যেটা ফলমূল পাওয়া যাচ্ছে এখন রসালো মৌসুম এবং রসের মাস। সেই ক্ষেত্রে কিন্তু এই যারা এখানে বিক্রেতা যারা কিনতে আসে বিভিন্ন হাট বাজার এবং অলিগলিতে যারা খুচরা মূল্যে বিক্রি করে সেইটা বিক্রেতারা কিন্তু এখানে আসলে ফল কিনতে আসে এবং তারা বলছে বলে এখন কিন্তু ঠিক কাস্টমার কম পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে খুচরা বিক্রেতায় যারা কিনে তারা কিন্তু কম কিনছে, কারণ হচ্ছে এখনও কিন্তু জেলার যে আম বা ফল কাঁঠাল সেগুলো তো রয়েছে, যার জন্যে কিন্তু আসলে দূর দূরান্তের এই যে ফলগুলো রয়েছে দিনাজপুর, নাটোর, রাজশাহী, সেই ফলগুলোর চাহিদা একটু কম দেখা যাচ্ছে। তবে সব কিছু মিলিয়ে যারা এখানে কেনাবেচা করছে তারা খুচরা বিক্রেতারা বলছে তারা আসলে লাভবানই রয়েছে। সেই ক্ষেত্রে আসলে পথে পথে একটু হয়নির কথাও যারা পাইকার যারা দূরের থেকে আসে তারাও কিন্তু এই কথাটাও বলছে। তবে সবচাইতে বেশি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখন যে আমের ভরা মৌসুম, লিচুর আসলে মৌসুমটা শেষ হয়ে যাচ্ছে। তবে এখানকার যারা পাইকার রয়েছে যারা দিনাজপুর এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাইকারির যে ফলগুলো এনে থাকে তার মধ্যে তারা বলছে বলে 2-1 দিন হয়তো বা হাতে গোনা সামান্য কিছু লিচু পাওয়া যেতে পারে, তারপরে কিন্তু এইটা যে ফলটি এটা কিন্তু আসলে বিলুপ্ত হবে এই সিজনের জন্য। এই মৌসুমি ফলের এই আড়তটিতে আসলে যদি বলি যে পাইকার এবং জেলার যে জেলার যে যারা খুচরা বিক্রেতা সেই খুচরা বিক্রেতা কিন্তু এখানে কমপক্ষে 5-6 দিকের উপরে এখানে আনাগোনা রয়েছে। তবে এই আড়তটিতে কমপক্ষে 80 থেকে 90 লাখ টাকার ফল বেচা কেনা হয় প্রতিদিন। এই ছিল আমার কাছে জাফর এই যে ফলের আড়ত থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ সদরের ফলের আড়ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী, জানাচ্ছিলেন সেখানকার মৌসুমি ফল বেচা কেনার খবর। ময়মনসিংহে পুলিশের সাইকেল পেট্রোলিং ডিউটি চালু হয়েছে। নগরীর অলিতে গলিতে মাদক, চুরি, ছিনতাই প্রতিরোধে সাইকেলে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। গতকাল সকালে বেলুন উড়িয়ে সাইকেল পেট্রোলিংয়ের উদ্বোধন করেন ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ। এ সময় পুলিশ সুপার আহমারুজ্জামান উপস্থিত ছিলেন। ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ জানান, বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য সাইকেল পেট্রোল চালু করা হয়েছে। এমন অনেক জায়গা আছে যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, সেই ক্ষেত্রে সাইকেল পেট্রোল অলিতে গলিতে যেতে পারবে।
প্রাথমিকভাবে শহরের 2-3টি বিটে আপাতত সাইকেল পেট্রোল চলবে, পরবর্তীতে এটি পুরো শহরে চালু করা হবে। বরিশালে দিনমজুর পরিবারে জন্ম নিয়েছে পেট জোড়া লাগানো যমজ কন্যা শিশু। চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু দুটিকে অস্ত্রোপচার করে আলাদা করতে সরকারের সহযোগিতা চান তার পরিবার। মাহমুদুল নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। ফুটফুটে দুটি কন্যা শিশু, সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হলেও শুধু পেট জোড়া লাগানো। বরিশালের শেরেবাংলা মেডিকেলে চিকিৎসকরা পরম মমতায় চিকিৎসা দিলেও এখানে শিশুদের পৃথক করার সুবিধা নেই। তাই তো শিশু দুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের সহযোগিতা ছাড়া ভ্যান চালক বাবার পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা করানো সম্ভব নয়। করার পরে এরা বলেছে বরিশাল নিয়ে আসতে, এখানে কোনো চিকিৎসা হয়নি। এরা বলছে ঢাকা নিয়ে যেতে বলতেছে, ঢাকা নেওয়ার মতো আর্থিক আমার কাছে সরকারের না করলে আমরা চিকিৎসা করতে পারবো না, আমরা গরিব মানুষ। হাসপাতালের শয্যা পাশে এদের দেখতে ভিড় করছেন অন্যান্য নবজাতকের অভিভাবকরা। এদের চিকিৎসায় সরকারের সহযোগিতা চান তারাও, যাতে সরকার এই বাচ্চাটার প্রতি একটু খেয়াল রাখে। গরিব বাপ মা একটু চিকিৎসা সাহায্য করলে তাদের বাচ্চা দুটার জীবন ফিরে পাইতে পারে। শিশু দুটি সুস্থ আছে, তবে এদের আলাদা করতে ঢাকায় নিতেই হবে বললেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তার অ্যাক্টিভিটি ভালো আছে, হার্ট ভালো চলছে, রেসপিরেশন ভালো চলছে এবং কালার ভালো আছে। এই দুটাকে যদি আমরা শীঘ্র সেপারেশনের ব্যবস্থা করতে পারি তাহলে যেটা আশা করি এরা ভালো থাকবে। সেপারেশনের জন্য যে সার্জারি প্রয়োজন তার জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি যেখানে নয় বললে তারা মন্তব্য করেছেন, এই জন্য তারা ঢাকায় রেফারের চিন্তা ভাবনা করতেছেন। বুধবার দুপুর 12টার দিকে গৌরনদীর একটি বেসরকারি ক্লিনিকে জন্ম হয় যমজ এই দুই শিশুর। ওই দিনই বিকেল 3:30টার দিকে তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চীন বিরোধী নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার 59 চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করলেন তিনি। এই নিষেধাজ্ঞার ফলে চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না মার্কিন নাগরিকরা। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই আদেশ। এদিকে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা প্রতিষ্ঠানে নাগরিকদের সব রকম বিনিয়োগ বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোবাইল কোম্পানি হুয়াওয়ে সহ মোট 59টি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে বলেও জানানো হয়। বাইডেনের নতুন নির্বাহী আদেশ মোতাবেক নিষেধাজ্ঞার আওতায় পড়া চীনের প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না কোনো মার্কিন নাগরিক। চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুর সহ দেশটির নাগরিকদের ওপর নজরদারির খবর প্রকাশের পর বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই শক্ত পদক্ষেপ নেওয়া হলো। বাইডেনের এমন সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরই সম্প্রসারিত রূপ বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বাণিজ্য ও কূটনৈতিক দ্বন্দ্ব সহ নানা কারণে দুই দেশ মুখোমুখি অবস্থানে চলে যায়। দেশ দুটি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প চীনের 31টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বাইডেন সে তালিকা আরও দীর্ঘ করলেন। এদিকে বাইডেন প্রশাসনের পদক্ষেপে ক্ষুব্ধ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক পাল্টা পদক্ষেপ নেবে বেইজিং। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। সম্পূর্ণ বিপরীত মেরু রাজনৈতিক আদর্শের সঙ্গে আপোষ করে ইসরায়েলে জোট সরকার গড়তে যাচ্ছেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। ইসলামী আন্দোলনের দল ইউনাইটেড আরব লিস্টের সঙ্গে জোট সরকার গঠন হলেও ফিলিস্তিনিদের অধিকার আদৌ কতটুকু প্রতিষ্ঠিত হবে তা নিয়ে সংশয় রয়েছে। সম্ভাব্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া নাফতালি বেনেটের রাজনৈতিক আদর্শ ও ব্যক্তি মতাদর্শ দেখে নেব এই প্রতিবেদনে। ক্ষমতায় আসার আগে থেকেই রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। একযোগ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া বেনেট মূলত নেতানিয়াহুরই এক সময়ের শিষ্য। 2006 থেকে 2008 সাল পর্যন্ত গরুর চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করা বেনেট একজন সাবেক কমান্ডো।
নেতানিয়াহুর লিকুদ পার্টি থেকে পদত্যাগ করে বেনেট ধর্মভিত্তিক কট্টরপন্থী দল জিওস হোম পার্টিতে যোগ দেন। পরে ওই দল থেকে নির্বাচন করে 2013 সালে পার্লামেন্ট সদস্য হন তিনি। 2020 সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিটি জোট সরকারে পররাষ্ট্র থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন বেনেট। এরপর ইয়ামিনা দলের প্রধান হিসেবে পার্লামেন্টে যোগ দেন তিনি। ক্ষমতায় যেতে আপাতত ইসরায়েলে ফিলিস্তিনিদের দল ইউনাইটেড আরব লিস্টের সঙ্গে আপোষ করেছেন বেনেট, কিন্তু বাস্তবে নেতানিয়াহুর চেয়েও ইহুদিদের অধিকার রক্ষায় অনেক বেশি কট্টর ও আরব বিরোধী মনোভাব পোষণ করেন তিনি। ইসরায়েলকে ইহুদি জাতিরাষ্ট্র হিসেবে পরিচিত করতে উদ্যোগী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী এই কট্টর নেতা মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরিস্থিতি আরও জটিল হবে। গোটা পশ্চিম তীর দখল করতে মরিয়া বেনেটের দাবি, জর্ডান নদীর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান মালভূমি ধর্মীয় ও ঐতিহাসিকভাবেই ইসরায়েলের। 49 বছর বয়সে নাফতালি বেনেটের জন্ম ইসরায়েলের হাইফা শহরে হলেও তার বাবা মূলত যুক্তরাষ্ট্রের অভিবাসী। নেতানিয়াহুর মতো পুরোদস্তুর আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পটু বেনেট একই সঙ্গে একজন সফল প্রযুক্তি ব্যবসায়ীও। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির বিরোধিতা করা বেনেট ইহুদি সংস্কৃতি মেনে চলেন এবং ইহুদিদের ধর্মীয় টুপি কিপ্পা ব্যবহার করেন। ওমর ইনান, সময় সংবাদ। করোনায় লাগাতার লকডাউনের কারণে মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শারীরিক দূরত্ব মেনে চলা ও টিকাদান কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 15 মে থেকে 31 মে পর্যন্ত পূর্ণ লকডাউন শেষে 1 জুন থেকে কিছু ক্ষেত্রে শিথিলতা দিয়ে আবারও 15 দিনের লকডাউন ঘোষণা করেছে মমতা প্রশাসন। যদিও সরকারিভাবে লকডাউন না বলে করোনা মোকাবেলায় এটা একটা বিধিনিষেধ বলছে মমতা সরকার। সরকারের ভাষায় সেই বিধিনিষেধেই এবার কিছু ক্ষেত্রে শিথিলতা আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে ছাড় পাওয়াদের মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি, টিকা কর্মসূচিকেও গুরুত্ব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আপনার নিজেকেও তো কর্পোরেট থেকে একটা কাজ করতে হয়, সুতরাং সেক্ষেত্রেও যদি আপনারা করেন মনে করেন তাহলে আপনারা ইনজেকশনটা আপনার লেবারকে আপনি দিন, তাহলে আপনি তাকে কাজে লাগাতে পারবেন। রাজ্যের বাণিজ্যিক সংগঠনগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে করোনাকালীন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে জরুরি মত বিনিময় করেন মমতা। এ সময় ভ্যাকসিন কার্যক্রম নিয়েও নির্দেশনা দেন তিনি। চলতি জানুয়ারি মাস থেকে গোটা ভারতের মতো পশ্চিমবঙ্গ রাজ্যেও চলছে ভ্যাকসিন কার্যক্রম। এখনো পর্যন্ত রাজ্যে মোট 1.25 কোটি মানুষ এর আওতায় এসেছেন। রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 10 কোটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কথায় বলে আনন্দের কথা জানাতে হয় হলুদ ফুল দিয়ে, আবার বন্ধুত্বের রঙও বলা হয়ে থাকে হলুদকে। আয়ারল্যান্ডে গ্রীষ্মের শুরুতেই বাহারি হলুদ ফুলে ছেয়ে গেছে পথঘাট। আয়ারল্যান্ডের সেই অপরূপ সৌন্দর্যের কথাই জানাচ্ছেন সৈয়দ জুয়েল। দিনের কিছু সময় হালকা ঠান্ডা, আবার কিছুটা গরমে আয়ারল্যান্ডের প্রকৃতিতে এসেছে অনেক পরিবর্তন। হলুদ আর বাসন্তী ফুলে ছেয়ে গেছে পথঘাট। গ্রীষ্মের আলো ঝলমলের দিনগুলোকে আরো রাঙিয়ে তুলতেই যেন প্রকৃতির এই আয়োজন। বারবারিস, ল্যাবারনাম অ্যানগাইরিস বা সোনালী বৃষ্টি নামের ফুল ছাড়াও নানা জাতের ফুলগুলো যেন আকাশের সাথে সখ্যতা করার মায়াময় আকুতি তুলে ধরছে। মোহময় সৌন্দর্য উপভোগে ঘর থেকে বেরিয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ডের এই সময়টাতে হলুদের সমারোহ থাকে, নানা ধরনের ফুল এখানে ফুটে, সব জায়গাতেই শুধু হলুদ আর হলুদ। এত ভালো লাগে, এই আয়ারল্যান্ড ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। সবুজ পাতার মাঝে হলুদের এই বর্ণিল আলোর খেলায় প্রকৃতি যেন নবযৌবনা। চারিদিকে শুধু নানা জাতের হলুদ ফুলের ছড়াছড়ি। গ্রীষ্মের মাঝে এ যেন ঝুলে থাকা হলুদের শীতল পাটি। সুখ ও আনন্দ প্রকাশের ভাষা যদি হয়ে থাকে হলুদ ফুল, তাহলে সেই সুখানন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। করোনা মহামারী কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবছর উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিনোদন অনুষ্ঠান ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে অক্টোবরে। কিছুক্ষণ আগে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন আয়োজকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি।
জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, যদিও আজকে 17,000-এরও বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 556 জন আজকে একদিনেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অনেকটাই ভালো। জাফর, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে মাস্ক পরার উপরে যে বাধ্যবাধকতা সেটি উঠে গেছে এবং যে 4th of জুলাই আর যে 1 মাস পরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রকে তিনি স্বাভাবিক দেখতে চান। একদিক দিয়ে স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রে কিন্তু টিকাদান কর্মসূচি খুব জোরালোভাবে চলছে। এমন একটি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরাও কিন্তু বসে নেই, তারা যেন হাফ ছেড়ে বেঁচেছেন, তারা যেন নিঃশ্বাস নিতে পারছেন। এই জন্য ছুটির দিনগুলোতে বিভিন্ন সময়ে তারা বাইরে বেরোচ্ছেন, পার্কে যাচ্ছেন, সমুদ্রের তীরে যাচ্ছেন, অনেকেই অনেক দূরে বিভিন্ন স্টেটে বেড়াতে যাচ্ছেন। অন্যদিকে যে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু অনুষ্ঠান শুরু করেছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেটি হচ্ছে নর্থ আমেরিকার মধ্যেই সবচেয়ে বড় বিনোদন অনুষ্ঠান হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। সেই ঢালিউড অ্যাওয়ার্ড করোনা পরিস্থিতির কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি, এবছর এটি হচ্ছে। কিছুক্ষণ আগেই এই বৃষ্টিমুখর সন্ধ্যায় সেই ঘোষণাটি দিয়েছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। আমি তার সঙ্গে আজকের এই আয়োজনটি সম্পর্কে বলবো। একটু বলবেন যে অনেক দিন পরে যুক্তরাষ্ট্রে করোনার পরিস্থিতি কাটিয়ে ঢালিউড অ্যাওয়ার্ড হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় বিনোদন অনুষ্ঠান, আপনি একটু এই অনুষ্ঠান সম্পর্কে বলবেন, আজকে আপনাদের এই ঘোষণাটি সম্পর্কে বলবেন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার উপর যে আমরা করোনা পরিস্থিতি থেকে একটু নর্মাল, অনেকটা নর্মাল এখন নিউ ইয়র্ক সিটি এবং আমেরিকা। আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনও ঘোষণা দিয়েছেন যে এখন থেকে আমাদের মাস্ক না পরলেও হবে, তার মানে যে এভরিথিং ইজ নর্মাল। আমরা অত্যন্ত এক্সাইটেড। এই সংবাদটি পাওয়ার পর থেকেই আমরা সুযোগ খুঁজছিলাম যে কিভাবে আমরা একটি ইভেন্ট করা যায়। মানুষ আর ঘরে থাকতে চাচ্ছে না, আমাদেরকে বিভিন্নভাবে মানুষজন ফোন করে এবং যখন দেখা হয় সবসময় বলে যে অনুষ্ঠান কবে, ঢালিউড কবে হবে। তো আমরা সেই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছি, আগামী 10ই অক্টোবর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। জি, অনেক ধন্যবাদ। আলমগীর খান আলম জানিয়েছেন যে ভারতীয় যে বলিউড তারকা নার্গিস ফাকরি এবং বিপাশা বসু, তাদের সঙ্গে গত বছরই তাদের একটি এগ্রিমেন্ট সাইন হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটি হয়নি। এই বছর যদি সবকিছু ঠিক থাকে তাহলে ঢালিউড অ্যাওয়ার্ডে ঢালিউডের যে তারকা, বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের নাটক জগতের তারকাদের পাশাপাশি বলিউড থেকেও কিন্তু এই দুজন তারকা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমি একটু এবার কথা বলবো এনওয়াই ইন্স্যুরেন্সের কর্ণধার, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের একজন অন্যতম ব্যবসায়ী শাহনেওয়াজ, আপনার কাছে আপনি একটু বলবেন যে এই আয়োজন সম্পর্কে। ধন্যবাদ সাকিব ভাই। আসলে আপনারা জানেন যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা করোনা পরিস্থিতি কাটিয়ে তুলেছি এবং এই করোনা পরিস্থিতি কাটিয়ে তোলার কারণেই আমাদের শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ডিক্লেয়ার করেছেন আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে যে ঢালিউড অ্যাওয়ার্ড উনি অক্টোবর মাসের 10 তারিখে একটা টেন্টেটিভ ডেট দিয়েছেন। ইনশাআল্লাহ যদি সব কিছু পরিস্থিতি ভালো থাকে তাহলে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো। ধন্যবাদ জনাব শাহনেওয়াজ। আজকে আগামী পরশুদিনই কিন্তু তাহসান, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের একটি কনসার্ট রয়েছে এখানে, যে কনসার্টের মধ্য দিয়ে করোনার পরে আবার নতুন করে তিনি তার সারা বিশ্বে যে তার ট্যুর সেটি তিনি শুরু করেছেন এবং ঢালিউড অ্যাওয়ার্ডের যে আজকে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে ছিলেন। আমাদের সঙ্গে পেয়েছি আমি এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী তাহসান। একটু আমাদেরকে বলবেন করোনা পরিস্থিতিতে আপনি অনুষ্ঠান করতে যাচ্ছেন। গত প্রায় 1.5 বছরের মতো সময় তো আমরা আসলে কনসার্ট করিনি। ঢাকাতে যখন সিচুয়েশন একটু ইমপ্রুভ করলো তখন হয়তো 2-3টা ইভেন্ট করার পরে আবার আমরা ইভেন্ট বন্ধ হয়ে যায়। সো আমরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি যারা লাইভ ইভেন্টে পারফর্ম করি। আই এম ভেরি হ্যাপি যে নিউ ইয়র্কের সিচুয়েশন অনেক ইমপ্রুভ করেছে এবং গভর্নমেন্ট থেকে ফুল ক্যাপাসিটিতে ইভেন্ট পারমিশন দেওয়া হচ্ছে। আই এম হ্যাপি টু যে শো টাইম মিউজিক এটা অর্গানাইজ করেছে, আর আমাকে দিয়ে যেহেতু শুরু হচ্ছে আই এম হ্যাপি। অ্যাট দ্য সেম টাইম এটা বলবো যে নিউ ইয়র্কের অবস্থা যদিও ভালো হয়ে গেছে, বাংলাদেশের অবস্থা এখনও ভালো হয়নি। সো বাংলাদেশের ইভেন্ট তো শুরু হয়নি। আমি চাই যেন সবাই যেন আমরা দোয়া করি বাংলাদেশের সিচুয়েশন যেন ইমপ্রুভ করে এবং বাংলাদেশেও যেন আমরা লাইভ মিউজিক শুরু করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব তাহসান। যে আপনি শুনছিলেন যে এখন সবারই একটি আশা যে পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রে চলছে সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং বাংলাদেশের মানুষ যেন স্বাভাবিকভাবে আগামী যে সামার আসছে সেই সামারে যেন অনুষ্ঠান করতে পারেন, তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন। এই ছিল
জাফর আমার কাছে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, সেসব খবর জানাতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরেছে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে। প্রায় 4 মাস পর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলনে নেমেছেন নারী ফুটবলাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিতেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। দীর্ঘদিন মহামারী করোনার কারণে খেলাধুলা বন্ধ থাকলেও দ্বিতীয় ধাপ করোনা শুরু হওয়ার পর গত 3 থেকে 4 মাস ধরে এই মাঠে কোনো খেলাধুলা ছিল না। খাগড়াছড়ি ফুটবল একাডেমির কিছু উদ্যম যুবক প্রচেষ্টায় মেয়েদের খেলাধুলা আবার শুরু করেছে। এই মাঠে শুধু মেয়েদের খেলাধুলাই নয়, এখানে এক প্রান্তে ক্রিকেট, এক প্রান্তে ছেলেদের ফুটবল এবং অপর প্রান্তে মেয়েরা ফুটবল খেলাধুলা শুরু করেছে। খেলোয়াড়রা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন করোনার কারণে তারা যখন মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে, ঠিক তখনই খাগড়াছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে মেয়েদেরকে খেলাধুলার জন্য ডাক দিয়েছে। তারা এই খেলা ভোর সকাল হতে না হতেই এই খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারা উপস্থিত হয় এবং শারীরিক কসরত এবং বিভিন্ন ফুটবল খেলার মাধ্যমে তারা তাদের ক্রীড়াচর্চা চালিয়ে যাচ্ছে। এই মাঠ থেকেই খাগড়াছড়ির জাতীয় ফুটবল আনোচিং, আনাই মার্মা ও নমিতা চাকমা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পেয়েছে। এখানকার নারী খেলোয়াড়রা আমাদেরকে জানিয়েছেন এই করোনাকালীন সময়ে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তারপরেও তাদের পরিবার বা আত্মীয় স্বজনরাদের সহযোগিতায় তারা এই খেলাধুলায় অনুপ্রাণিত হচ্ছে এবং নিয়মিত চর্চা করছে। এই চর্চার মাধ্যমে তারা যেন ভবিষ্যতে এক জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারে সেই প্রচেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে। বিশিষ্ট ক্রীড়াবিদ এবং তরুণ সংগঠক জ্যোতিষ ত্রিপুরা আমাদেরকে জানিয়েছেন তাদের গুটি কয়েক বন্ধুরা মিলে যখন দেখছে করোনাকালীন সময়ে খেলাধুলা একেবারে বন্ধ হয়ে গেছে, সরকারিভাবে বা স্থানীয়ভাবেও কোনো খেলাধুলা হচ্ছে না, তখন তারা নিজেদের উদ্যোগে খাগড়াছড়ি ফুটবল একাডেমি নামে একটি একাডেমি গঠন করেছে। এই একাডেমির মাধ্যমে তারা তাদের ক্রীড়াচর্চা চালিয়ে যাচ্ছে। ছেলেদের পাশাপাশি তারা এখানে মেয়েদেরকেও খেলাধুলা চালিয়ে যাচ্ছে। এই দলে শতাধিক খেলোয়াড় থাকলেও প্রায় 40 থেকে 50 জন নারী খেলোয়াড় রয়েছে। তাই নারী খেলোয়াড়রা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরে তারাও খুশি। তারা খাগড়াছড়ি ফুটবল একাডেমির কাছে কৃতজ্ঞ। খেলোয়াড়রা আমাদেরকে জানিয়েছেন এই করোনাকালীন সময়ে তারা যদি কিছুটা আর্থিক সহায়তা পায় তাহলে তারা আরো ভালো করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জিতেন বড়ুয়া, সময় সংবাদ। খাগড়াছড়িতে দীর্ঘদিন পর আবার খেলাধুলা মাঠে ফিরেছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। নতুন অর্থ বছরে বরাদ্দ বাড়ছে ক্রীড়াঙ্গনে, তাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন চাইলে চলতি বছরই যুব গেমসের মতো বড় আসর আয়োজন করা সম্ভব বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিওএ ও ফেডারেশনগুলো। তবে শুধু আসর আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে পরিচর্যা করার কথাও জানান ফেডারেশন কর্তারা। মেহেদি নাইমের রিপোর্ট। বাংলাদেশ গেমসের পর আক্ষরিক অর্থে বন্ধ দেশের অধিকাংশ ফেডারেশন। মাঠে খেলা নেই, প্রশিক্ষণও চলছে সীমিত পরিসরে। এতে আর্থিক দৈন্যতায় তো পড়ছেই অ্যাথলিটরা, পাশাপাশি নিজেদেরকে ঝালিয়েও নিতে পারছে না। তাই আবারও মাঠে বড় কোনো ইভেন্ট আয়োজন এখন অ্যাথলিটদের প্রাণের দাবি। নতুন অর্থ বছরের বাজেটে সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। অলিম্পিক অ্যাসোসিয়েশন চাইলে বাংলাদেশ গেমসের মতো সব ফেডারেশনকে নিয়ে বড় কোনো গেমস আয়োজনে বাধা নেই বলে জানালেন জাহিদ হাসান রাসেল। যেখানে প্রাধান্য পাচ্ছে যুব গেমস। সব ঠিক থাকলে 2018-র পর আবারও এ বছর মাঠে গড়াতে পারে যুব গেমস। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মনে করে যে এ ধরনের যুব গেমসটা যেহেতু খুবই আলোচিত এবং খুবই আলোড়ন সৃষ্টি করেছিল, এই ধরনের গেমস তারা আয়োজন করবে একটু সীমিত পরিসরে। এত বড় পরিসরে এত অ্যাথলিট দিয়ে হয়তো সম্ভব হবে না, কিন্তু যদি সীমিত পরিসরে তারা কোনো আয়োজন করার চিন্তা করে তাহলে অবশ্যই আমরা বাজেট
এই বিষয়ে আমরা বাজেট বরাদ্দের আমরা ব্যবস্থা করে দেব। দেশের প্রতিভা অন্বেষণের অন্যতম মঞ্চ যুব গেমস। গেলবার সারা দেশ থেকে অংশ নিয়েছিল প্রায় ৩৮,০০০ অ্যাথলিট। করোনায় বাংলাদেশ গেমসে প্রায় ৮,০০০ অ্যাথলিটকে সঙ্গে নিয়ে বেশ ভালোভাবেই আসর শেষ করতে পেরেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। কিন্তু সংখ্যায় প্রায় ৫ গুণ বেশি অ্যাথলিট নিয়ে যুব গেমস করাটা সহজ হবে না বলে মত অলিম্পিক কর্তাদের। যদি আমরা এই ধরনের কোনো ফান্ডিং পেয়ে থাকি, আমরা সম্মিলিতভাবে সারা দেশের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন, সরকার সকলে মিলে যথাশীঘ্র সম্ভব যে কোনো প্রতিযোগিতা আমরা আয়োজন করতে সমর্থ হব। প্লেয়াররা খেলতে আগ্রহী, সংগঠকেরাও খেলা পরিচালনা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। পরিস্থিতি পারমিট করলে যে সময় আসে, এই সময়ের মধ্যে যুব গেমস করা সম্ভব। এদিকে মন্ত্রণালয়ের এমন আশাবাদকে সাধুবাদ জানিয়েছেন ফেডারেশনগুলো। তবে শুধু আসর আয়োজন নয়, এসব আসর থেকে বেরিয়ে আসা প্রতিভাদের পরিচর্যা করার কথা বললেন তারা। শুধু বড় ধরনের গেমস করলেই হবে না, ট্যালেন্টগুলিকে নিয়ে নার্সিং করে যাতে সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকে এই গেমসের মধ্যে, এটাও অন্তর্ভুক্ত থাকা ভালো। আগামী ডিসেম্বর পর্যন্ত মুজিব শতবর্ষ আছে, অবশ্যই এই 6 মাসের মধ্যে একটি টুর্নামেন্ট, বড় ইভেন্ট চালানো সম্ভব। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারীকালেও মেগা প্রকল্পগুলো বেড়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যয় স্বচ্ছতা নিষেধের তাগিদ বিশেষজ্ঞদের। করোনায় মুঠোফোন ইন্টারনেটের ব্যবহার বাড়লেও বাজেটে কমেনি কর্পোরেট কর। মোবাইলে টাকা পাঠাতেও বাড়বে খরচ। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা না বাড়িয়েই এনবিআরের ওপর রাজস্ব আদায়ের ভার। অর্থনীতিতে গতি না ফিরলে গত বছরের মতোই পিছিয়ে থাকার শঙ্কা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। সংক্রমণ আছে রক্তে, জানালেন মির্জা ফখরুল। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।